বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আমি সম্মানিত দর্শক শ্রোতা শব্দটা ব্যবহার করলাম না, যেহেতু আমি আপনাদেরকে টিভিতে রিয়েলিটি শো দেখাচ্ছি না। আমি দেশের সমসাময়িক পরিস্থিতিটা তুলে ধরছি আপনাদের সাথে। এটার এই সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে, তারপরও আপনাদের একটা অভিমত দেশের দেশের অবক্ষয় দূর করার জন্য আপনাদের মতামতের খুব প্রয়োজন। আমি খুব লম্বা করব না, আমি সংক্ষেপে বলছি। আমি এদেশে দেশ বরেণ্য কয়েকজন আলেম এবং দেশের নীতি নির্ধারক, তাদের যে বক্তব্য, তাদের যে কথা, এইগুলো আমি তুলে ধরছি। কথাগুলো শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বিষোদ্গার করছি, আমি কি গীবত করছি, আমি কি পরচর্চা করছি, না আমি অবক্ষয় তুলে ধরছি। এই বিষয়টা এটা ভাবার দায়িত্ব আপনাদের। আমি কথা না বাড়িয়ে কথা বলছি। দেশ বরেণ্য কয়েকজন আলেমের কথা বলছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যাই হোক, আমি যদি বলি মাওলানা কাফিল উদ্দিন সরকার। মাওলানা কাফিল উদ্দিন সরকার আমার সমসাময়িক আলেম এবং সসিনার সিলসিলার আলেম। ওনাকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালো জানি। ব্যক্তিগতভাবে সরাসরি অতটা পরিচয় নেই, কোনো এক সময় পরিচয় ছিল অনেক বছর আগে। তা উনি ভালো আলেম, তবে উনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, তদানীন্তন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কথাটা উনি বললেন। ওনার মতো আলেমের মুখে এই কথাটা মানায় না। তার কারণ আশারায় মোবাশশারা হলো 10 জন, উনি 11 জন বানাইল। 2 নম্বরে এইটা উনি অনুমান ভিত্তিক কথা বলছেন। যেহেতু ওনারা কি দাবি দেওয়া করছিলেন, সেই দাবি দেওয়া তিনি মেনে নিয়েছেন, এই জন্য তাকে জান্নাতি বলছেন। তাহলে উনি অনুমান ভিত্তিক কথা বলছেন। অনুমান ভিত্তিক কথা ইন্না বাজাজন ইসমুন, তাহলে উনি একজন আলেম হয়ে একটা মিথ্যা কথা, ভুল কথা বলছেন, গুনার কাজ করেছেন। এরপরে যদি আমি বলি যে খুব অল্প বয়সের, তরুণ বয়সের, আমার ছাত্র বয়সের মাওলানা মিজানুর রহমান আজহারি কেন সংযোজন করেছে এই কথাও আমার বলার দরকার নেই। ডক্টর শব্দটা ব্যবহার করেছে, এই যে আমি যতটুকু জানি উনার এমফিলও কমপ্লিট হয় নাই, অথবা এমফিল করা অবস্থায় ডক্টরের শব্দটা উনি ব্যবহার করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। উনি অনেক ভালো আলেম এবং অনেক মার্জিত, সুন্দর ভাষায় কথা বলে, সাবলীল ভাষায় কথা বলে। উনি কাউকে অ্যাটাক করে কথা বলেন না, তবে উনিও বিতর্কিত হয়ে গেছেন। উনি অত্যন্ত অপরাধ করেছেন। ইনি আল্লাহ রাসূলকে সিক্স প্যাকের সাথে তুলনা দিয়েছেন। একটা আধুনিক ভাষা বলে তরুণদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি এটা এক ধরনের সেরেকি কথা বলেছেন। উনি আরও বলেছেন মদ খেয়ে হযরত আলী নামাজে গেছেন। উনি আরও বলেছেন আল্লাহ রসুল নাবিউল উম্মির ব্যাখ্যা উনি সম্পূর্ণ ভুল দিয়েছেন। নাবিউল উম্মির ব্যাখ্যা উনি যা দিয়েছেন তাতে উনি একটা মূর্খর পরিচয় দিয়েছেন। উনি এই কথা বলেছেন আল্লাহ রসুল হযরত খাদিজাকে যে বিবাহ করেছেন, এইটা তিনি ভার্জিন না, তিনি ভার্জিন শব্দটা ব্যবহার করেছেন। বাকেরা সাইয়েবা হলো কেতাবি ভাষা, উনি ভার্জিন শব্দটা বলছেন ভার্জিন না, তালাক খাওয়া। এই যে কথাবার্তাগুলো উনি বলে বিতর্কিত হয়েছেন, তা আমার মনে হয় নিশ্চয়ই ওনার সম্মান এবং মানের কিছুটা হানি হয়েছে। আমি যদি এবার বলি মুফতি ইব্রাহিম অনেক উঁচু পর্যায়ের আলেম, কিন্তু এবং তারেক মনোয়ার অত উঁচু পর্যায়ের আলেম না, অনেকটা চাপাবাদ। যাই হোক, তা আমি যে মুফতি ইব্রাহিমের কথা বলি, উনি করোনাকে স্বপ্ন দেখেছেন, করোনার সাথে ওনার ডায়লগ হয়েছে, এবং মাস্ক পরা সেরেকি, এবং করোনার টিকা দিলে পুরুষ লোক মেয়ে লোক হয়ে যাবে, মেয়ে লোক পুরুষ হয়ে যাবে,
এই কথাগুলো উনি মিডিয়ায় একাধিকবার বলেছেন। আমি মিথ্যা বলছি না সত্য বলছি, আপনারা একটু যাচাই করে দেখবেন। ওনার মতো একজন আলেম এই কথা বলায় বহু লোক করোনার টিকা দেয় নাই। দ্বিতীয় হলো, আমি আমির হামদার কথা বলি, অত্যন্ত বাচ্চা মানুষ, আমার ছেলের বয়সী, অত্যন্ত মেধাবী, লেখাপড়া করছে, শিক্ষিত, কিন্তু কথাবার্তার তো কোনো ব্যালেন্স নাই। তা আমি ওনার ব্যাপারে আর বলবো না। উনি ওয়াজ করতে গিয়া নায়ক নায়িকাদের কথা বলে, সংসদে গিয়া নারী সাংসদদের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা বলে, মন্ত্রীদের ব্যাপারে বলে। আমি সেগুলো বলছি না। ওনাকে কিন্তু এখন আমির হামজা না বলে আর একটা শব্দ ব্যবহার করে। এই শব্দটা তো আমার মুখে বেমানান। তা যারা বলেন তাদেরকে আমি ধিক্কার জানাই, এরকম বলবেন না। তারেক মনোয়ার আমার সাথে ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। ও যে চাপা ছাড়ে এটা তো সবাই জানে। ও ফুটবলার, ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক, অনেক কথা বলে। এইগুলো একদম ঝাড়া মিথ্যা কথা। আর কথাবার্তা বলার ভিতরে মাস্তানি ভাব, কোনো কথার ভিতরে কোনো মার্জিত এবং সৌন্দর্য বোধ নেই। তো তারেক মনোয়ারকেও একটা শব্দ বলে, আমি সেটা বলবো না, আমার মুখে মানায় না। এবার যদি আমি বলি যে এনায়েতুল্লাহ আব্বাসী ভালো আলেম, পীর বংশের লোক, কিন্তু উনি এরকম আফসোস করেন। ওনার দৃষ্টিতে বাংলাদেশে যে যা করে সবাই সেদিকে কুফুরি করে, সবাই কাফের এবং সবাই বউ তালাক হয়ে গেছে, এরকম রেডিমেড ফতোয়া দিয়া উনি বিতর্কিত হয়ে গেছেন। এরপরে যদি আমি বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে হয়তো অন্য মাযহাবের বা অন্য সিলসিলার, কিন্তু সে হানাফি মাযহাবের লোক না। তিনি যা বলেন মিথ্যা বলেন, আমি সেটা বলছি না। ওনার কথাগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের লোক আমরা বাংলাদেশে বেশি, এদের জন্য প্রযোজ্য না। উনি যে কথাগুলো বলে এতে আমাদের যারা বড় আলেম না হানাফি মাযহাবের আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, তারা একটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। ওনার এই কথাগুলো বলা ঠিক না। এবারে মুজাফফর বিন মহসিনের কথা বলছি। তিনিও রাজ্জাক বিন ইউসুফের মতন এরকম কথাবার্তা বলে। উনি ইরানে শিয়া, এটা ঠিক আছে। ইরানের এই যে ওই খোমেনি মারা গেছে, জানাজায় গেলে শিরক হবে, কাফের হবে, ইরানকে সাপোর্ট করলে কাফের হবে, এই যে কথাবার্তাগুলো উনি বলে। আরও কথা বলছে যে মুফতি বাইতুল মুকাদ্দামের খতিব মৌলানা আব্দুল মালেক সাহেব অনেক উঁচু মানের আলেম, তিনি দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়ে নাই। এইটা নিয়ে উনি তুমুল সমালোচনা করেছেন। যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন নাই, এটা ইনি কী করে বুঝলেন, প্রথম প্রশ্ন। তার কারণ এখানে তো জানাজার নামাজে তো যদি সূরা ফাতিহা পড়া থাকে, এটা তো জেহেরি না। জেহেরি বলতে প্রকাশ্যে পড়ার বিষয় না, সেররি। এখন তিনি যদি সেররি পড়ে থাকেন, তাহলে মুজাফফর বিন মহসিন কী করে এটা বুঝলেন? তাহলে উনি অনুমান ভিত্তিক কথা বলছেন। ইন্না বাদা জন্নে ইসমুন, তাহলে উনি মিথ্যা কথা বলেন, গুনার কাজ করলেন। আর সবচেয়ে বড় কথা হলো, হানাফি মাযহাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতে সূরা ফাতিহা পড়া জরুরি না। এবারে আমি দেশবরেণ্য কয়েকজন বুদ্ধিজীবী কথা বলছি। সাংবাদিক মাসুদ কামাল, আর দুইজন হলো ব্যক্তিত্ব, টিভি ব্যক্তিত্ব, তাদেরকে আমি অত্যন্ত রেসপেক্ট করতাম। একজন হলো ডাক্তার, চোখের ডাক্তার শুনেছি, কিন্তু জীবনে ডাক্তারি করেছেন কিনা জানি না। তার জীবনের যে মেধাবী, অত্যন্ত মেধাবী ভালো ছাত্র হিসাবে তিনি যে ডিগ্রিটা অর্জন করেছেন, সেটা দুই পয়সাও কাজে লাগছে কিনা জানি না। তিনি টিভিতে উপস্থাপনা করেছেন, বেশ ভালো টিভিতে উপস্থাপনা করে, এবং তিনি ছাত্র জীবনে এই বিতর্ক করে, ডিবেটিং করে অনেক সুনাম অর্জন করেছেন। উনি প্রায় আমার সমসাময়িক ছাত্র, আমার কিছুটা জুনিয়র হবে। ওনাকে আমি খুব ভক্তি শ্রদ্ধা করতাম। কিন্তু ইদানিং উনি ওনার যে পেশা ডাক্তারি, ওগুলো বাদ দিয়েছে, উপস্থাপনা বাদ দিয়েছে। উনি রাজনীতি বিশ্লেষক হয়েছেন। রাজনীতি বিশ্লেষক হয়ে যে কথাগুলি বলেন, স্বাভাবিকভাবে বলেন না, অত্যন্ত রুক্ষ মেজাজে, কড়াভাবে, মোলায়েমভাবে বলেন না। যা বলেন প্রত্যেককে ঘায়েল করে কথা বলেন।
আরেকজন লোক হলো, তিনিও একজন ভালো মানের উপস্থাপক এবং সাংবাদিক, আমি তাকে ভক্তি শ্রদ্ধা করতাম। এই যেই কয়জনের 3 জনের নাম বললাম, এরা শুরু থেকেই প্রায়শই বলে আসছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এভাবে তো বলতেন না। ইউনূসের পক্ষে ইলেকশন করা সম্ভব নয়, এটা তারা খুব দৃঢ়তার সাথে বলছেন। ইউনূসের পক্ষে ইলেকশন করা সম্ভব নয়। এমনও বলেছেন যে একটা সংগঠনের, আমি নামই বলি, আওয়ামী লীগ ছাড়া এদেশে নির্বাচন হতে পারে না। এই কথা সাধারণ লোকেরাও বলছে, আমার পরিবারেরও 2-1 জন বলছে, এবং এই নির্বাচন হলে নির্বাচন টিকবে না। কিন্তু না, তাদের কথা কোনো কাজে লাগে নাই। তাদের মতো একটা লোক যদি এরকম কথা বলে ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না, তাহলে এটা দেশব্যাপী সাধারণ মানুষের ভিতরে প্রভাব পড়ে। তো আমার মতো লোকের কাছে প্রভাব না পড়ুক, আমি তো বুঝে শুনে কথা গ্রহণ করি। এই কথাগুলো ওরা প্রায়শই বলে আসছেন, ইউনূসের পক্ষে নির্বাচন করা সম্ভব না। সাংবাদিক মাসুদ কামাল আর এই যে 2 জন উপস্থাপকের নাম বললাম, উপস্থাপকের কথা বললাম, নাম বলিনি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এরা এই যেরকম কথাবার্তা, তার মানে এই দেশের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার কথা বলেছেন। তাদের কথায় এই সরকারের সম্পূর্ণ বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে, এবং ফ্যাসিস্ট সরকারের পক্ষের লোক তারা এই কথা প্রকাশ পেয়েছে। এরপরে যে আরেকজন উপস্থাপক যার কথা বললাম, ডাক্তার নয়, অন্য একজন, সেই উপস্থাপকের ওয়াইফকে ইদানিং বিএনপির পক্ষ থেকে মহিলা আসনে এমপি করা হয়েছে। এটা তার ভালো লেগেছে, এখন ভালো লেগেছে, এখন খুব সুন্দর হয়েছে। নির্বাচন করা সম্ভব না, কী কারণে জানি না, কি পরিচয়, তার ওয়াইফকে মহিলা আসনে বিএনপি সাংসদ নির্বাচিত হয়েছেন। এখন খুব ভালো লাগে, এখন খুব মজা লাগে। এতদিন খুব পচা গলা ছিল, কিন্তু ইদানিং তিনি চুপসে গেছেন, এখন আর কিছুই বলছেন না, তার মতামত তিনি কিছুই দিচ্ছেন না। ওই মহিলা আসনে তার ওয়াইফ একটা পদ পেয়ে উনি ভুলে গেছেন, উনি এখন কিছু বলেন না। এবারে এই কথাটা বলেই শেষ করব যে লন্ডন ছিলেন দীর্ঘ বছর এক মহিলা, সেই মহিলাকে আমি যতটুকু শুনেছি বিএনপি সংরক্ষিত আসনে এমপি নির্বাচন করা হয়েছে। তিনি সংসদে কথা বলেন, শুনেছি তিনি ছোটোবেলা থেকে লন্ডনে থেকে ইংরাজিতেই কথা বলে, বাংলা কথা বলতে পারে না। তবে ইনি সংসদে কথা বলতে গিয়ে যে কাঁচা রাস্তা যে বললেন, এটা কোন ভাষা বললেন? এটা কাঁচা রাস্তা। উনি ইংরেজি জানেন ভালো, বাংলা ভালো, জানার কথা না, তুমি কাঁচা রাস্তা বললেন। আবার লাইফে সেই কথাও বলে, আমি যদি কাঁচা রাস্তার ইংরেজি বলতাম তাহলে মানুষ বুঝতো না। তো ওখানে কি অশিক্ষিত বোকা লোক বুঝে আছে? আমি না হয় বুঝতাম না, কিন্তু ওখানে যে এতগুলো শিক্ষিত সাংসদ, মন্ত্রী, মিনিস্টার আছে, তারা বুঝবে না? তাদেরকে তো আন্ডার এস্টিমেট করা হয়েছে। উনি এত ইংরেজি বোঝে। এরপরে তার পোশাক নিয়েও কথা উঠেছে, সেগুলো আমি অতটা বলবো না। এবং মাননীয় স্পিকারও তার পোশাক সম্পর্কে যেভাবে হোক একটা কৌশল করে কথা বলেছেন। ওনার চেহারায় বোঝা যায় যে যথেষ্ট বয়স, চেহারায় বয়সের ছাপ এসে গেছে, কিন্তু উনি কি পোশাক পরেন আমি জানি না। ওনার বোরখাও যদি পরেন বা যে পোশাকই পরেন, তার ভিতরে একজন মহিলার যে আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি পুরস্ফুটিত হয়, প্রকাশ পায়, পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, এটা খুবই খারাপ। এটা নিয়েও কথা উঠছে। তবে এটাও অনেকে বলে যে ওনার বয়স হিসাবে এগুলো আসলে ওনার শোভা পায় না, এগুলো ওনার যে আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ এরকম থাকার কথা না। হয়তো ওনার বডি কনস্ট্রাকশন ভালো না, আমি সেই দিকে আর যাব না। তবে আমি বলবো যে এই বিষয়গুলো একটু অনুধাবন করা দরকার, এবং নিজে সেলফ গাইডেড, নিজে সংশোধন হওয়া দরকার। আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলের শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।